পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দূরত্ব অনেক, কিন্তু বাঙালির সঙ্গে দিল্লির রিশতা কমসে কম 500 বছরের। কাজের সূত্রে প্রথম যে বাঙালি দিল্লিতে আসেন তার নাম মধুসূদন সরস্বতী। সম্রাট আকবরের আমন্ত্রণে তিনি পণ্ডিত পুরোহিত হিসেবে তার সভায় যোগ দেন। আকবরের 101 বছর পরে তখন আরেক বাঙালি বাদশাহ শাহ আলমের সেনাপতি, যাকে বলে জেনারেল ইন দ্য রয়্যাল আর্মি। পাকাপাকিভাবে দিল্লিতে রুজি রোজগার, ব্যবসা, দোকান ফেঁদে বসা বাঙালির যাতায়াত বাড়ছে আর একটু পরে। বাঙালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশ রাজের খাস প্রজা হিসেবে থেকে গেল তখন থেকে। 1912 পরে সব সরকারি দপ্তরই উঠে আসে নতুন রাজধানী দিল্লিতে। যেটুকু বাকি ছিল সেই স্থানান্তরটুকুও ঘটে যায় স্বাধীনতার পরে। দিল্লির বেশিরভাগ বাঙালি বেসরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কথায় বলে 5 জন বাঙালি একসঙ্গে হলেই একটা কালীবাড়ি গড়ে ওঠে আর দুর্গাপুজো শুরু হয়ে যায়। ফলে দিল্লির বাঙালিরা এখন জমিয়ে তাদের উৎসব সংস্কৃতি উদযাপন করেন, আর দুর্গাপুজোর সংখ্যা প্রায় 1000 ছাড়িয়ে গেছে। রবীন্দ্র জয়ন্তীর জৌলুসও কলকাতার চেয়ে কম নয়। দিল্লির বাঙালিদের এই মানিয়ে নেওয়াতেই দিল্লির একাধিক জায়গায় বাঙালি পাড়া গড়ে উঠেছে। করলবাগ বেশ কয়েক বছর ধরে প্রবাসী বাঙালির সাংস্কৃতিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এই করলবাগেই গড়ে উঠল করলবাগ বঙ্গীয় সংসদ। এখানে যেমন বাস করতেন শম্ভু মহারাজ, ওম শিবপুরী, হাবিব তানবীর, দরবেশ, অজিত কুমার দত্ত, জ্যোতিরিন্দ্র মৈত্র, নবেন্দু সেনের মতো সংস্কৃতির দিকপালেরা, তেমনি সাধারণ বাঙালি পরিবারের সংখ্যাও কম ছিল না, যাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা ও উদ্যোগেই গড়ে উঠল করলবাগ বঙ্গীয় সংসদ। গত 60 বছরের সুদীর্ঘ যাত্রাপথের নানা চড়াই উতরাই নিয়েই আমাদের এই ছবি। 1958 সালে যাদের হাত ধরে চলতে শুরু করেছিল এই সংগঠন করলবাগ বঙ্গীয় সংসদ, শুরুর দিনগুলির কথা শুনে নেওয়া যাক সেই সব প্রবীণদের কাছ থেকেই। 1956 সালের জুলাই মাস আমি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করতাম। বদলি হয়ে কলকাতা থেকে বদলি হয়ে দিল্লিতে গেলাম। করলবাগ অঞ্চলে 6 ব্লকে 26 নাম্বার বাড়িতে আমি বাসা নিলাম। অচেনা অপরিচিত জায়গায়, এখানে বাঙালির সংখ্যা নেই প্রায় বলতে গেলে, সবই নন বেঙ্গলি, হিন্দিতে কথা বলে। তো কয়েকদিন পরে এক রোববার কতগুলো বাঙালি ছেলে, এই ইয়ং ম্যান, এই 4-5 জন হবে, আমার বাড়িতে হঠাৎ উপস্থিত। এই আলাপ করতে এলাম। শুনলাম যে আপনার নতুন বাঙালি পরিবার এসছেন, তো আমরা তো আলাপ করতে এলাম। খুব ভালো কথা। জানলাম যে তারা একটা 14A ব্লকে একটা দোতলা একটা বেস করে তারা থাকেন। তারা আমাকে বলে যে একদিন আমাদের মেসে আসুন, সঙ্গে সঙ্গে পরিচয় হবে। তো আমি একদিন সেখানে গেলাম, এক রোববারে গেলাম। সবার সঙ্গে পরিচয় হলো, অনেক বাঙালি আছে। তার ভেতরে ভোলানাথ ব্যানার্জি, পণ্ডিত শম্ভু মুখার্জি সব চাকরি করতে গেছে। আমরা যারা মেজে থাকি, আরও অনেকে মেজে থাকে, কেউ গেস্টে থাকে, কিন্তু কারোর কোনো সোসাইটি কিছু নেই, হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটি কিচ্ছু নেই। সব ওই 10টায় চলে যাও, 5টায় ফেরত এসো, এসে ওই নিজের গল্প করো, আড্ডা মারো। আমরা যে এতগুলো তরতাজা যুবক, রক্ত টকবক করে ফুটছে, কিন্তু করার কিছু নেই। এই কাবলার মতন বসে থাকা আর বোকার মতন হাসা, হ্যাঁ, এছাড়া কিছু নেই। সবাই মিলে একদিন এলো, তখনই বললাম যে ভাই তোমরা তো সবাই এসেছ, তো একটা বাঙালি যাতে একসঙ্গে বেশি মিশতে পারে এরকম একটা জায়গা তৈরি করো। সে কথাটা সবারই মনে ধরলো। প্রথম শুরুটা হলো 14/6 চাঁদের একটা মিটিং থেকে। তো সে বেসের ছাতে বোধহয় একটা সরস্বতী পুজো করা হলো সবাই মিলে।
তাতে তো বেশের সবাই ছিল এবং আরও অনেক স্থানীয় বাঙালি তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে প্রসঙ্গটা উত্থাপন করা হলো এবং তারাই সবাই তার থেকে উৎসাহ বোধ করলেন। তখনই বঙ্গীয় সংসদ দানা বাঁধলো আর কি। তারপর আস্তে 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 অনেক মিটিং হলো। তারপরে একজন ছিল সামন্ত নাম করে কল্যাণ দেয়, এরা কত লোক অনেকটা ছিল। তারপরে 18 ডিসেম্বরে আমাদের সেই 14 বাড়ির সংলগ্ন গ্যারাজ ঘরে আমাদের করোনা বঙ্গীয় সংসদ দান নিয়ে সেই ক্লাবটা আরম্ভ হলো। তার ভেতরে আমরা শুরু করলাম এবং আস্তে আস্তে দেখলাম যে লোকের কাছে গেলে সাড়া পাওয়া যায়, না গেলে তো পাওয়া যাবে না। যেতে যেতে বোঝা গেল না তারাও চাইছে না তা না, চাইছে, কিন্তু কেউ যে এগিয়ে আসবে বলবে, বলার লোক নেই। যদি কেউ বলে তাহলে আসবে অনেকে, কেউ যদি না বলে পেছিয়ে থাকবে। ওই বলার লোক যখন এলো, আমরা দুজন একজন করে এগোতে থাকলাম, তখন আস্তে 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 বঙ্গীয় সংসদে বেরিয়ে এলো। 57-এ ভোলা এসেছে, বিশু এসেছে বেরালার থেকে, ওই এলো কী বলে পণ্ডিত। আমি যেবার মেসের ম্যানেজার হলাম তখন সেটা হলো 50 টাকা। তখন আমাকে বললো যে ইউ আর ওয়ার্থলেস, তুমি মেস চালাতে পারো নি, আমাদের খরচ বাড়িয়ে দিয়েছো। আগে হতো 48 টাকা, 49 টাকা, তা আমাদের 50 টাকার কমে মাসে চলে যেত। আমাদের 160 টাকা ছিল ফ্ল্যাটের ভাড়া, আমরা 10 জন থাকতাম, পার হেড 16 টাকা। একটা ঘরে আমি আর ভোলা থাকতাম। 14/6 যে মেস, সেই মেসের ছাদে পাড়ার সমস্ত লোকজন সকলে সমবেত হয়েছিলাম এবং তখন স্থির হয়েছিল যে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। গুরু হচ্ছে ভোলা, আমি হচ্ছে চারা। কেষ্ট শ্রেষ্ঠ বসে থাকতো তো মেসে চারপাইতে, ও যে এই গুরু যারা বেরোচ্ছে। কিন্তু ভোলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মেম্বার করা, লোককে ইনফ্লুয়েন্স করানো, তো তার সাথে আমি থাকতাম। ভোলারা ইজ দ্য মেইন ফোর্স ফর দিস ক্লাব। বঙ্গীয় সংসদে প্রথম যোগদান করি আমি 1959। 58-এ প্রতিষ্ঠা হয়েছে, 59-এ গ্যারাজ ঘরে যখন ক্যারাম খেলতে একদিন ঢুকে পড়েছি এবং তখনই সেখানেই আমি প্রথম সদস্য হই, সাধারণ সদস্য হিসেবে। ভাড়া হচ্ছে 60 টাকা পার মান্থ। তো তখন সরকার বললো ওই 60 টাকা দেবে কী করে, ও বাস এত বড় অ্যামাউন্ট, 60 টাকা তো মুশকিল, তোমার দেখাই যাক না কী হয়। তা ওখানে প্রফেসর দাশগুপ্ত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, তিনি প্রথম সেমিনার হয় তার দিয়ে। প্রফেসর, আগের নামটা ভুলে যাচ্ছি, প্রফেসর দাশগুপ্ত খুব নাম করা প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটি। প্রথম যে আমরা রবীন্দ্র জয়ন্তী করেছিলাম সেটা ওই 17A ব্লকে যে স্কুলটা আছে সেন্ট কালাম, ওইখানে ওটা মনে আছে, ওটা প্রথম, একদম প্রথম দিকে। ওইখানে এক ভদ্রমহিলা ছিলেন প্রিন্সিপাল, বাঙালি, তাকে ধরে ওই জায়গাটা নিয়ে ওইখানে আমরা প্রথম রবীন্দ্র জয়ন্তী করলাম। তারপরে আমাদের মেস থেকে যখন ওই বাড়ি না হলো 145 টাকা কত ভাড়াতে, তখন সকলে বলি যে বাবা এত ভাড়া কী করে দেবে, তোর পাগল হয়েছিস, 60 টাকা ভাড়া দিতে হবে, এই 145 টাকা 140 টাকা ভাড়া। তো তাও তো নিয়ে যেসব ভোলা খুব ড্যাশিং ছিল সেই বিষয়ে, তখন ভোলার সেক্রেটারি, ভোলা ও নিয়ে দেখা যাবে। মনে আছে 9A ব্লকের মাঠে রবীন্দ্র জয়ন্তী, মাঠ ভর্তি লোক, বেঙ্গলি নন বেঙ্গলি সবাই ছিলেন। তখন নুরুদ্দিন আহমেদ নাম করে এক ভদ্রলোক ছিলেন, তিনি ছিলেন দিল্লি মিউনিসিপ্যালিটি, দিল্লি কর্পোরেশনের মেয়র। তো আমরা তাকে ইনভাইট করলাম, তিনি এলেন, এসে বললেন যে আমি তো বাংলা জানি না, কিছু বলতে পারবো না, রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার
পড়াশোনার বিশেষ কিছু নেই, একটু ইংরেজিতে বক্তৃতা দিলেন ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, মনে হলো যে সমস্ত জীবন ধরে রবীন্দ্র চর্চা করেছেন, এত সুন্দর। তখন এর দেখার মতো জিনিস। তার আগে যে এত করতে পারতাম বা আমাদের যে এত ক্ষমতা ছিল সেটাও নিজেরাই জানতাম না। যখন চলতে লাগলো তখন যেটা অটোমেটিক চলছে। আমার বাড়ির পাশে প্রফেসর বিনয় রায় বলে এক ভদ্রলোক থাকতেন। তিনি রাশিয়ান পড়াতেন ইউনিভার্সিটিতে এবং খুব প্রমিনেন্ট কমিউনিস্ট লিডার ছিলেন। তা আমি নিচে এসেছি, একদিন দেখি যে এক ভদ্রলোক খদ্দরের পাঞ্জাবি এবং সামান্য পাজামা পরে, গাঁদি টুপি পরে, একটা কাঁধে একটা ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তা আমি তাকে হিন্দিতে যেগুলো আপ কিসকো ঢুঁড় রহে হ্যাঁ, তখন তিনি হিন্দিতেই পরিষ্কার হিন্দিতে উত্তর দিচ্ছেন, प्रोफेसर विनय राय का मकान कौन सा है आप बता सकते हैं? ये आ गए प्रोफेसर विनय राय आ गए, ये इनसे बातें करी। विनय राय बोले কি হিন্দিতে কথা বলতে ওরা। আমি বললাম যে কেন, উনি তো বাংলা জানেন কিনা তো আমি জানি না। তো তখন বটুকটা জোর অট্ট হাসি। তখন আমাকে বিনয়দা পরিচয় করিয়ে দিলেন, ইনি স্বনামধন্য জ্যোতিরেন্দ্র মৈত্র, বটুকদা বলি আমি। বটুকদা আমাদের বাড়িতে গিয়েছিলেন। আমার মেজদার সঙ্গে বটুকদার খুব বন্ধুত্ব ছিল, প্রায়ই যেতেন। সেই দিন একদিন গেলেন, নবেন্দু কই, তো বললেন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব তোমার খুব ভালো লাগবে। টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে একটা ছোট ডেস্কের মতন বেঞ্চি আর একটা বসার জায়গা, সেখানে বসলাম। তারপরে এদিক ওদিক করে কয়েকটা পত্রপত্রিকা নিয়ে এলেন, এগুলো হচ্ছে অজন্তা। বঙ্গীয় সংসদের নাটকের রিহার্সালের জায়গার অভাব ছিল। আমার ফ্ল্যাটের বড় একটা ছাদ ছিল, ওখানে আমরা সামিয়ানা টানিয়ে নাটকের রিহার্সাল করতাম। ঠিক সেই সময় স্বর্গীয় উত্তম কুমার তিনি দিল্লিতে এসেছেন এবং আমি আরও কয়েকজন, ভোলা ব্যানার্জি, আমরা সকলে মিলে অনুরোধ করলাম যে আমরা এরকম রিহার্সাল করি সন্ধ্যার সময়, আপনি যদি সময় করে আসতে পারেন। উনি আসলেন নিতাই চ্যাটার্জিকে নিয়ে। তারপরে বসে তিনি সংক্রান্তি নাটক হচ্ছিল এবং তিনি ঘণ্টাখানেক রিহার্সাল দেখলেন, আমাদের সঙ্গে গল্প করলেন, আমাদের অ্যাডভাইস করলেন। একটা সময় ছিল যখন বঙ্গীয় সংসদ পুজোটা পরিচালনা করতেন, মানে পুজো কমিটি একটা আলাদা ছিল, কিন্তু পরিচালনাটা প্রায় বঙ্গীয় সংসদের সদস্যরাই করতেন। সমস্ত মহিলারা আমরা বেদিতে কাজ করতাম, মানে অনেকজন মিলে আমরা সব কিছুই করতাম। ফল কাটা, হয়তো সব জোগাড় ওখানে পেতাম না, কিছু জিনিস হয়তো আমরা বাড়ি থেকে নিয়ে আসতাম। মীরাদি ছিলেন আমাদের, মীরা সামন্ত, তিনি পুজোকে এত ভালোবাসতেন, মানে তার বাড়ি থেকে কত জিনিস, একটা বিরাট প্রদীপ ছিল অনেক লম্বা, সেটা বরাবর মীরাদির বাড়ি থেকে আসতো। ভোর 4টে থেকে এসে কাজ করতেন, অনেকেই কাজ করতেন। সে প্রসাদ বিতরণ হতো, প্রসাদ কাটা হতো, সেই তার যারা প্রসাদ কাটতেন তারা প্রায় ভোর 4টে থেকেই আসতেন। এইভাবে আমরা পুজোটাকে ভীষণভাবে ভালোবাসতাম, ভীষণভাবে আনন্দ করেছি। পাড়াতেই আমাদের অনেকেই গ্রুপ ছিল কালচারালের, যেমন ঝর্ণাধারা ছিল কৃষ্ণা দাশগুপ্তের, তারা গান করতেন অবশ্যই। দেবকলা মন্দির ছিল নীলিমা ব্যানার্জি, ব্যোমকেশ ব্যানার্জির, তারা নৃত্যনাট্য পরিবেশন করতেন। বঙ্গীয় সংসদ থেকে অবশ্যই নাটক হতো প্রত্যেক পুজোতে। সপ্তমীর দিন একদম আমাদের বাধা ছিল যে বঙ্গীয় সংসদের ফার্স্ট স্লটের নাটকটা বঙ্গীয় সংসদেরই হবে। খুব ভালো নাটক হতো একদম, তার জন্য মানে মাঠের দরজা পর্যন্ত লোক ভর্তি থাকতো শুধু বঙ্গীয় সংসদের নাটকটা দেখবে বলে। শারদোৎসবের মতোই করলবাগেও সাড়ম্বরে পালিত হতো বসন্তোৎসব, এবং অবশ্যই জ্যোতিরেন্দ্র মৈত্র বা বটুকদার হাত ধরে তাতে মিশে থাকতো শান্তিনিকেতনের রাবীন্দ্রিক ছোঁয়া। দোলের দিন সকালে বটুকদা সবাইকে জড়ো করে নিয়ে সাইকেলের পেছনে হারমোনিয়াম বেঁধে উদাত্ত গলায় গান গাইতে গাইতে 9A ব্লকে চুনি রায়চৌধুরীর বাড়ি থেকে প্রভাত ফেরি শুরু করতেন। সবাই মেতে উঠত রঙের খেলায়। কথাগুলো বলতে গিয়ে
সেই দিন যেন চোখের সামনে ভেসে উঠল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল, জলে জলে বন তলে লাগলো যে দোল। অল দিল্লি ক্যারাম কম্পিটিশন প্রথম অর্গানাইজ করি। সেই প্রথম বঙ্গীয় সংসদের ভাড়া বাড়িতে ক্যারাম কম্পিটিশন করেছি। সেই অর্গানাইজ করে আমরা খেলার জগতে একটু উঠলাম, প্রথম গেম সেক্রেটারি হয়ে যেত। এবং তখনই আমি ওই কন্ট্রাক্ট ব্রিজ কম্পিটিশন তৈরি করেছি, ক্যারাম কম্পিটিশন ইত্যাদি অর্গানাইজ করি এবং এগিয়ে যাই। পশ্চিমবাংলা এবং বিহারে খরা হয়েছিল, ভয়ঙ্কর খরা, বহু লোক মারা যান, লোকেরা খেতে পাচ্ছিলেন না, অবতূর্ণ চতুর্দিকে হাহাকার হচ্ছিল। অবনীতা বললেন, প্রদীপ এভাবে তো বসে থাকা যায় না, আমাদের কিছুটা করতে হবে। একটা দিন ঠিক করা হলো। অবনীতা বললেন, বটুকদাকে ডাকলেন, বিনয়দাকে ডাকলেন, বলে একটা গান রচনা করে ফেলুন। রাতারাতি বিনয়দা এবং বটুকদা মিলে একটা গান রচনা করে ফেললেন এবং সেটা পাড়ার যত যারা গাইয়েছিলেন তাদের ডেকে নিয়ে এসে দুদিনের মধ্যে রিহার্সাল করলেন। টেলিফোনে যোগাযোগ করে যত প্রেস ছিলেন সেই খবরগুলো উনি পাঠিয়ে দিলেন, আগামীকাল আমরা বেরোচ্ছি, আপনারা এখানে এসে হাজির হন। প্ল্যাকার্ড সব তৈরি হয়ে গেল, ফেস্টুন তৈরি হলো। আমি সবচেয়ে আগে ছিলাম, আমার সাথে ছিলেন নির্মল দাশগুপ্ত, ফেস্টুন নিয়ে দাঁড়ালাম, বঙ্গীয় সংসদ। সেই সব দেখে পাড়ার লোকের আশ্চর্য। ওপর থেকে দেখলাম হুড় হুড় করে কাপড় পরছে, কেউ সামনে চাদরে নবেন্দুদা এই প্রথম তখন আমাদের সাথে বেরোচ্ছেন, চাদর ধরে এগোচ্ছেন, উপর থেকে পয়সা পড়ছে, বাচ্চারা মহিলারা সবাই কৌটো নিয়ে নিয়ে এবার এদিক ওদিক ছুটোছুটি করছে। সেই বেলা 3টে অবধি আমরা পুরো আজমালকা ঘুরে 5 ব্লক ঘুরে আমরা ঘুরলাম। এত কাপড় জমা হতে লাগলো। শিশু ভারতী সেখানে ছোট্ট একটা ভ্যান ছিল, ভ্যানের মধ্যে যত কাপড় ছিল ওতে পরা হচ্ছে। টাকা পয়সা প্রচুর উঠেছিল। তো তখনকার দিনে বেশ মোটা অঙ্ক। দেখলাম বিনয়দা বললেন, এই প্রদীপ তোমাকে এই জিনিসপত্র নিয়ে তুমি তোমার টিম নিয়ে 2-3 জন ঠিক করে নাও, তুমি যাবে বিহার আর একদল যাবে কলকাতা। অর্ডিনারি 3rd ক্লাসে আমরা বসে, আমি বটুকদা বিনয়দা অমরেশ বাঁকে কোণে কুঁকড়ে বসে আছি। ওখানে আমি বেলা 10টার সময় বিহার স্টেশনে পৌঁছলাম। বিনয়দার বটুকদা জয়ধ্বনি হচ্ছে। তা বিকেলবেলায় ঠিক হলো যে আপনারা পরের দিন সকালবেলা আপনাদের ইউনিট নিয়ে কিউলে নিজে গিয়ে ডিস্ট্রিবিউশন করবেন, কিউল জাংশনে। এই প্রথম আমি একটা বিহারে গ্রাম দেখলাম, কি দুর্দশা, খেতে পাচ্ছেন, বুকের পাঁচড় বেরিয়ে গেছে, অত কষ্ট হল। বলে এরা এই অবস্থা। সেই ওখানে মারামারি হতে লাগলো জামা কাপড় নিয়ে। তখন পার্টির লোকেরা আমাদের এসে বললো, এটা আপনারা পারবেন না, আপনি আমাদের মধ্যে ছেড়ে দিন, আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। অদ্ভুত অভিজ্ঞতা। পরের দিনই আবার এসেই যার নিজের অফিসে চলে গেলাম। আমাদের অ্যানুয়াল পিকনিক ছিল একটা মহা আনন্দের বিষয়। পাঁচু ডাকুর একজন আমাদের ছিল, মহা উৎসাহী লোক। সেই রান্না চার্জে ছিল, এত মাংস, এত খাওয়া দাওয়ার সে বাচ্চা। আমাদের যেমন হই করে আমরা যেতাম পিকনিকে, বাসে হঠাৎ গানের কম্পিটিশন শুরু হলো, ছেলে ভার্সেস মেয়ে। তা মেয়েরা তো সকলেই ট্রেন, তা শিখছে, খুব ভালো গাইছে। কেউ ছেলেদের মধ্যে ওই রকম ঠিক কেউ ছিল না যে শিখে গান। তো মেয়েরা হাসছে, এই কী গান।
তখন আমি মালকোষ রাগের আলাপ দিয়ে শুরু করলাম, একটা বিরাট, একেবারে চুপ হয়ে গেছে সকলে, কেউ কোনো কথা বলছে না। অভিনেতা এসে তার আগে অভিনেতা আমাদের দূর থেকে ওয়াচ করতেন। অবনীমোহন রায়েরই চাকরি করতেন, ভালো চাকরি করতেন, মেডিকেল একটা ফার্মের ম্যানেজার ছিলেন। বঙ্গীয় সংসদে তিনি তখন আসলেন এবং খুব ইন্টারেস্ট হয়ে গেল তার। উনি বললেন সমাজমূলক কাজ করতে হবে। তখন এই শিশু ভারত যে স্কুলটা 7/37, ওই বিল্ডিংটা রিনোভেশন হচ্ছিল। দুটো জিনিস, একটা হচ্ছে বাচ্চাদের বাংলা শেখাবার জন্য একটা ছোট স্কুল করা। অবনীদা এবং তার স্ত্রী যুক্ত হলেন, তুলসী মঞ্জুরি রায়, তিনি যুক্ত হলেন শিশু ভারতী স্কুলের দায়িত্ব নিলেন। শিশু ভারতী আর করলবাগ বঙ্গীয় সংসদ একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শিশু ভারতীতে দীর্ঘদিন কাজ করার ফলে আমার নানা রকম অভিজ্ঞতা হয়েছে, প্রায় 34 বছরের অভিজ্ঞতা তো কিছু কম নয়। সেই প্রথম দিকে শিশু ভারতীর যখন কিশোরী অবস্থা, সেই সময় আমি এসেছিলাম এখানে। সেই সময় আমরা সবাই কাজ করতাম, প্রাণের টানেই আসতাম, অনেক দূর দূর থেকে আসতাম আমরা অনেকেই। আর্থিক দিকটা আমরা কখনোই ভাবিনি, আমরা এখানে শুধু ভালো লাগা থেকে ভালোবেসে কাজ করেছি। তখন বন্যার একটা উত্তরবঙ্গে চলছিল, সেটার জন্য আমরা টাকা কালেকশনের জন্য চতুর্দিক ঘুরেছি। সে ঘোরার সঙ্গে সঙ্গে আমরা সিনেমা শো দেখিয়ে টাকা তুলব, 2-3 নাইট শো না অ্যারেঞ্জ করা হলো। এখন টিকিট বিক্রি করতে হবে। আমি অচেনা চেনা সকলের বাড়ি গিয়ে টিকিট বিক্রি করে করে আমি প্রচুর টাকা কালেক্ট করলাম। এমন দেশকে বাঁচাও আবার, জাগাও সোনার মাটি, এবার হাজার হাতে সবল সেবায় উঠবে প্রতি মাটি। ছিন্নমস্তা ভীষণ বানে প্রকৃতি আজ প্রলয় হানে, হিমালয় ভাষায় সৃষ্টি বৃষ্টি ধারায় মেতে, উত্তরে রায় বাংলা বিহার মরণ শয্যা পেতে। এমন দেশকে বাঁচাও আবার, জাগাও সোনার মাটি, এবার হাজার হাতে সবল সেবায় উঠবে প্রতি মাটি। অবনীদাকে বললাম, অবনীদা উপরতলাটা তো খালি আছে, ওখানে গেস্ট হাউস করলে কেমন হয়? এই ভালো আইডিয়া দিয়েছো। বাড়িওয়ালার কাছে গেলেন, বলে উপরটা দেবেন, উপরটা যদি নিই আমরা। বলে আচ্ছা সব মিলাকে 750 में कर लेते। তখনকার দিন 750 অনেক টাকা। সেই গেস্ট হাউস ওখানে শুরু করলেন। অবনীদা 1 বছর পরেই পাশের একটা বিল্ডিং খালি হলো 7/35, পুরো বাড়ি ভাড়া নিয়ে নিলাম আমরা। বলে এইখানে গেস্ট হাউস হবে। তখন উনি বললেন মেম্বাররা কাছ থেকে লোন নাও। মেম্বাররা বলে আমরা লোন উইথ ইন্টারেস্ট আপনার 1 বছরের মধ্যে ফেরত দিয়ে দেবো। যে সামন্ত তখন ছিলেন, উনি প্রত্যেককে খাতা বানিয়ে লোন নেওয়া হলো এবং উনি 1 বছরের মধ্যে সমস্ত টাকা উইথ ইন্টারেস্ট প্রত্যেক মেম্বারকে ফেরত দিলেন এর প্রফিট থেকে, গেস্ট হাউসের প্রফিট থেকে। সেই ডাইনামিজম দেখলাম, তখন গেস্ট হাউস ভালো চলতে লাগলো। করলবাগ বঙ্গীয় সংসদের আর একটা খুব বড় দান যেটা আমরা করেছিলাম, ডক্টর AK ঘোষ তিনি প্রথম উদ্যোক্তা ছিলেন মেডিকেল সেন্টার একটা করার জন্যে, গরিবদের ট্রিটমেন্ট করার জন্যে। 5A ব্লকে 2 রুমের বিরাট বিরাট ঘর এবং বেসমেন্ট ছিল, সেখানে আমরা গরিবদের ট্রিটমেন্ট করার জন্যে ব্যবস্থা করেছিলাম। প্রথমে ওখানে ডক্টর জেন সেনগুপ্ত এই পাড়ারই আমাদের ক্লাবের মেম্বার ছিলেন, তিনি বসতেন। ডক্টর AN সেন ছিলেন, তিনিও মাঝে মাঝে বসতেন। এবং একটি
মেয়ে, সে ছিল আমাদের প্যাথোলজিস্ট। তারপর থেকে মেডিকেল ইউনিট খুব ভালো চলছিল, প্রচণ্ড পেশেন্ট আসতো, প্যাথোলজির হতো, আর খুব নমিনাল এতে চার্জে এগুলো সব করা হতো। এই যে সোশিও কাজ, স্কুল, লাইব্রেরি, তারপরে গেস্ট হাউস, তারপরে সোশ্যাল ওয়ার্ক, এই এতগুলো অ্যাক্টিভিটি নিয়ে সোশিও কালচারাল সেন্টার নিয়ে কোনো ক্লাব দিল্লিতে করছে, সবাই ওই তাস খেলা, ক্যারম খেলা, বিকেলে পুজোর সময় নাটক করে। শুধু দেশ বা রাজ্যের নয়, বিশ্বের নানা প্রান্তের অসহায় মানুষের প্রতি সংসদের ছিল গভীর সমবেদনা। 70-এর দশকের গোড়ায় যখন স্বাধীন রাষ্ট্রের দাবিতে পূর্ব পাকিস্তান অগ্নিগর্ভ, তখন পাকিস্তান হাই কমিশনে বিক্ষোভ প্রদর্শনী হোক বা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে দরবার করাই হোক, সব কিছুই করেছিল এই সংগঠন। প্রধানমন্ত্রীর সামনে চুনি রায়চৌধুরী পকেট থেকে একটা কাগজ বার করে উঁচু গলায় পড়েছিলেন এক মুক্তিযোদ্ধার আবেগ উচ্ছ্বাসপূর্ণ ভাষায় লেখা একটি কবিতা। আপনারা জানেন 1971-এ বাংলাদেশের মুভমেন্টটা শুরু হয়। প্রথম আমরা বঙ্গীয় সংসদের তরফ থেকে আমাদের মিটিং ছিল। হঠাৎ আমাদের একজন সদস্য স্বর্গীয় শ্রী চুনি রায়চৌধুরী, সে উঠে দাঁড়িয়ে ভীষণ উত্তেজিতভাবে বলল, আমরা এখানে কী মিটিং করছি? আমরা কেন, কী হলো? ওদিকে বাংলাদেশে ওখানে বাঙালিরা সব মারা যাচ্ছে, তাদের ম্যাসাকার হয়ে যাচ্ছে এবং আমাদের দেশের রিফিউজি ভর্তি হয়ে যাচ্ছে, আর আমরা চুপচাপ বসে আছি, কিছুই করছি না, কোনো প্রতিবাদও নেই আমাদের। এটা কী করে হতে পারে? সকলে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। একটা বাস জোগাড় করা হলো, বাসে করে আমরা যত সদস্য ছিলাম আমরা দল নিয়ে স্লোগান দিতে দিতে একটা মেমোরেন্ডাম তৈরি করে চলে আসলাম ইন্দিরা গান্ধীর বাড়িতে। ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার। প্রথমে ইন্দিরা গান্ধীকে যখন আমরা ওখানে, ইন্দিরা গান্ধীর গেটে আমাদের ঢুকতে দেয় না, আমরা বলছি যে তার সঙ্গে আমরা এক্ষুনি দেখা করতে হবে। হঠাৎ ইন্দিরা গান্ধী ওখানে নিজে হাঁটতে হাঁটতে চলে এলেন। চলে এসে বললেন, হোয়াটস দি ম্যাটার? তখন চুনি রায়চৌধুরী তার জ্বালাময়ী বক্তৃতাতে বাংলাদেশ নিয়ে আপনি কি করছেন, এইরকম অবস্থায় এখন বাঙালিরা মারা যাচ্ছে, শুনলেন। শুনে আমাদের বললেন, আপনারা যান, আমার যা করার আমরা করব। সেই সময় বেঙ্গল অ্যাসোসিয়েশনের মন্ত্রী ছিলেন ত্রিগুণা সেন। উনি একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি করলেন এবং আমরা তখন পুরোপুরিভাবে বাংলাদেশের জন্য টাকা পয়সা তোলা, সকলে নিয়ে কাপড় চোপড় পয়সা সব জোগাড় করে সব এক করে আমাদেরই বঙ্গীয় সংসদেরই একজন সদস্য কালীপ্রসাদ মিত্র গেলেন। ওখানে গিয়ে আমরা বর্ডারের যখন কাছে রাত্রি অন্ধকার হয়ে গেছে, ভলেন্টিয়ার করলেন কালীবাবু। উনি বললেন, আমি যাব, এই জলের মধ্যে দিয়ে যাব। এবং সত্যি কথা, তিনি চলে গেলে আমরা সব ওখানে ওয়েট করলাম। সে সমস্ত আমাদের যা দিয়েছিলাম কালেকশনগুলো সব হাতে দেওয়া হলো। 1974-75-এ ডক্টর একে ঘোষ ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট, আমি তখন জেনারেল সেক্রেটারি ছিলাম। এলএনডিওতে মিস্টার জে.সি. চক্রবর্তী একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ডক্টর ঘোষ তাকে চিনতেন, কেন তার প্রচেষ্টাতেই আজকে আমরা এই জমি পেয়েছি। ডক্টর ঘোষের একজন পেশেন্ট ছিলেন পারভেজ কুমার বলে, সে ড্রাই ফ্রুট মার্চেন্ট। সে ডক্টর ঘোষকে প্রবেশ করেছিল যে জমির যত দাম হবে আমি দেব। আমি আর ডক্টর ঘোষ গিয়ে সেই 25,000 টাকা ক্যাশ সেই টাকা নিয়ে এসেছিলাম। যেদিনকে আমাদের এই বিল্ডিংয়ের আরম্ভ হলো কনস্ট্রাকশান, এখন যেখানে বসে আছে এখান থেকে ওই প্রান্ত পর্যন্ত বেসমেন্ট খোঁড়া হয়েছিল। যেদিকে পুরো সিমেন্টিং হয়েছে বেসমেন্টে, সেদিনকে রাত্রিবেলা চৌকিদার এসে আমাকে বলছে যে জলদি चलिए जल्दी चलिए। मैंने क्या हो गया? बोलो ये 10 आदमी लोग अपने मकान से पाइप लगा के बेसमेंट में पानी डाल रहा है। এসে দুজনে মিলে দমদম করে প্রত্যেকটি দরজায় ধাক্কা মেরেছি, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো করে, কিছুতেই বন্ধ করেনি। সেই রাত্রি 2টোর সময় একটা পুলিশকে দিয়ে
আমার স্কুটিতে বসিয়ে এখানে নিয়ে এসে পুলিশ এসে दम করে लाठी দিয়ে বলছে बंद कर और सुबह सब पुलिस स्टेशन में पहुंचना है एक एक को देख लूँगा তখন সুর করে সব নকলগুলো টেনে নিয়েছে। তারপরে বিল্ডিং তৈরি হতে আরম্ভ হলো। 12ই ফেব্রুয়ারি 1982-এ পৌষমালা, তখন প্রণব মুখার্জিকে দিয়ে আমাদের পৌষমালা ওপেন করানো হয় এবং তাকে দিয়ে এই বিল্ডিং ওপেন করানো হয়। অন্যান্য অনেক সংগঠনের মতো করলবাগ বঙ্গীয় সংসদের মুকুল অকালে ঝরে পড়ে অচেনা মুখেদের ভিড়ে হারিয়ে যায়নি, বরং সময়ের সঙ্গে দায়িত্ব কর্তব্যের গুরুভার বহন করে উন্নতির শিখর অভিমুখে তার যাত্রা অক্ষুণ্ণ রেখেছে। এই যাত্রাপথের প্রথম স্মরণীয় মাইলস্টোন সংগঠনের 25 বছর পূর্তি। এই দিনটির উদযাপনের মধ্য দিয়েই সদস্যরা ঠিক করে নিয়েছিলেন আগামীর পন্থা, যেমন তাদের নিজস্ব পত্রিকা অজন্তার বার্ষিক আলোচনা সভা। বটুকটা অজন্তা যখন প্রথম দেয়ালপত্র হিসেবে প্রকাশিত হয়েছিল, তখন ওখানে একটা কবিতা লিখেছিলেন। তার একটা লাইন ছিল, এখানে প্রাণের মৃগয়া অরণ্য মাতায়। আমি দেখলাম এখানে সত্যি সেই প্রাণের মৃগয়া অরণ্য মাতাচ্ছি। অজন্তাকে আমি কিন্তু আর ছাড়তে পারলাম না। বটুকটা কোথায় চলে গেলেন, কলকাতায়, তারপরে আরও দূরে পরপারে চলে গেলেন। আমি এখনও রয়ে গেলাম এবং অজন্তাকে আঁকড়ে ধরে রইলাম। ভোলাদাকে আমি বললাম যে এই দুটো তো খিদে মেটে না, এত আমাদের খিদে, এটাকে 4টে করুন। তো বললেন 1 লাফে 4টে করো না, 3টে করো। 3টে হলো। পত্রিকা তখন বছরে 3টে বেরোতে লাগলো। তা আমি ঠিক করলাম যে এই 3টের দুটো সাধারণ সংখ্যা হোক, আর একটা এই ডিসেম্বরের 2য় রোববারে একটা সেমিনার করব আমরা, যাকে বার্ষিক আলোচনা সভার নাম দিলাম বাংলায়। আমরা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন লোকজনকে, এক্সপার্টকে ডাকবো, সেই প্রবন্ধগুলো নিয়ে অজন্তায় ছাপা হবে। লিটল ম্যাগাজিন আমাদের সেই প্রথম 1983 সালে বোধহয় সেটা প্রথম হয়েছিল, যতদূর মনে আছে আমার। আজ পর্যন্ত প্রত্যেক বছর ডিসেম্বরের 2য় রোববারে, সাধারণত 2য় রোববারে এই সেমিনার চলছে এবং এখানে বহু লোক এসছেন। সৌমিত্র বসু, কবিরুল ইসলাম, অলোকরঞ্জন দাশগুপ্ত, জ্যোতিরিন্দ্র মৈত্র, প্রমথনাথ বিশি, লীলা মজুমদার, প্রত্যেকের ওপরে নানাভাবে নানা অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হয়েছে। শুধু মৌখিক আলোচনাই নয়, সেই সঙ্গে তাদের সাহিত্য কীর্তিগুলোকে প্রদর্শনী হিসেবে সাজিয়ে দেওয়া হয়েছে। করলবাগ বঙ্গীয় সংসদের স্বামী বিবেকানন্দের উপর একটা সেমিনার করেছিলেন, তাতে আমি বলতে গিয়েছিলাম। ডক্টর রবীন্দ্র কুমার দাশগুপ্তর তিরোধানের পরে যে সেমিনারটা হয়, সেখানে তার পাণ্ডিত্য নিয়ে সবাই আলোচনা করেছিলেন। আমিও যোগদান করেছিলাম, তবে তার পাণ্ডিত্য অনুধাবন করার এবং ব্যাখ্যা করার মতো আমার বিদ্যা ছিল না। আমি কেবল ব্যক্তিগতভাবে তাকে কীভাবে চিনতাম, তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আমাকে স্নেহ করতেন, সেই হিসেবে আমি তার ব্যক্তিগত অতীত চারণা করেছিলাম। ওদের একটা পত্রিকা আছে অজন্তা বলে, দীর্ঘ 60 বছর ধরে এই অজন্তা পত্রিকা নিয়মিতভাবে বেরিয়ে এসেছে। আমি জানি না কেন, ওয়াজ ইট দ্য নেম অজন্তা, আর ওর মধ্যে যে কন্টেন্টস আছে, বিষয়বস্তু যে ওর মধ্যে যা লেখা আছে, জানি না কেন ওটা ভীষণ আকর্ষিত করতো। শুনলাম যে ওর অজন্তার 60 বছর হতে চলেছে, নবেন্দু সেন ওর সম্পাদক,
উনি ওটাকে বাঁচিয়ে রেখেছেন, এটা কিন্তু খুব বড় কথা। এই অজন্তা পত্রিকাকে আমরা বলতে পারি তাদের মোহনচূড়ায় একটি বিশিষ্ট ময়ূরপুঙ্খ। 1997 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবার্ষিকীতে কলকাতা থেকে 100 জন তরুণের সাইকেল র্যালি এসে পৌঁছল 22শে জানুয়ারি গভীর রাতে বঙ্গীয় সংসদ ভবনে। পরের দিন সদস্যরা তাদের সঙ্গে খুনি দরওয়াজা হয়ে পৌঁছলেন লালকেল্লায়। সেই সময়ই বঙ্গীয় সংসদের আয়োজনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত হল নেতাজি জন্ম শতবর্ষ আলোচনা চক্র। অংশ নিয়েছিলেন লক্ষ্মী সেহগাল, মুচুকুন্দ দুবে প্রমুখ। এর কিছুদিনের মধ্যেই কলকাতা চ্যাপ্টারের সূচনা হলো। শুরু হলো বঙ্গীয় সংসদের আরেক গৌরবোজ্জ্বল অধ্যায়। আমরা কয়েকজনে মিলে ঠিক করলাম যে কলকাতা চ্যাপ্টার তৈরি করা উচিত, একটি শাখা বঙ্গীয় সংসদে। তখন রায়চৌধুরী সাহেবেরও এনার্জি ছিল, আমারও এনার্জি ছিল। আমরা দুজনেই প্র্যাকটিক্যালি মিলে আর কয়েকজনকে নিয়ে আমরা এখানে শুরু করলাম। বটুকদা সম্পর্কে প্রচুর গল্প বলা উচিত, কিন্তু আমি সেই গল্প বলার অধিকার আমার কতখানি আছে আমি জানি না। বটুকদার গান, বটুকদার কবিতা, বটুকদার সব কিছুর সঙ্গেই আমি ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলাম, আরও 5 জন যেমন ছিলেন। এবং কি না, সব কিছুতেই বটুকদা জড়িয়ে আছেন। এবং তারপর আর সবই তো তার গান আগে শুনবো কিছু। আমি যাচ্ছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কলকাতার যে বড় অফিস, যেটা ব্রেবন রোডে, সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গিয়ে যা ঘটলো, যেই যন্ত্রতে ছবি দেখানো হবে সেই যন্ত্রটা গোলমাল করছে। বেশ কিছুক্ষণ যখন গোলমাল চলছে, আমি বললাম আমি একটা অন্য ব্যবস্থা করতে পারি, বক্তৃতা টক্তৃতা কিছু হবে না, আপনারা বটুকদার অনুষ্ঠান শুনুন। এবং সেই দিন সে ঘটনাটা আমি আর ভুলবো না। সে 2.5 ঘন্টা তিনি এত জমিয়ে রাখলেন, সেই দিন যেন বটুকদাকে আরো খুব কাছে পেলাম। প্রত্যেক বছর আমরা একটা অনুষ্ঠান করতাম এবং ওই অনুষ্ঠানটা আমরা দিল্লি নিয়ে যেতাম এবং দিল্লি থেকে ওরা এসে এখানে নাটক করতো। এইটা বেশ ভালোভাবে চলছিল। কিন্তু যতক্ষণ দুজনের মাঝে না হারার অভিনয়ের সুযোগ আছে, ততক্ষণ থাকে আশা সত্যি হবার। লাগবে ভালো, যাবে যদি চলো। এই পুরো বয়সে মজালে তো আমারে। কি হলো, কি হলো? বলছিলাম কি, ও ঘরে ভালো, যদি তুমি এখন তোমার ঘরে ফিরে কাজগুলো সব ছেড়ে দুপুর রাতে কমে এলে আলো
সেজনই করে না নগেন্দ্র নির্ঘাত দা 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 বলছে মারা দেন না কেটে কেটে কাটি খেলে দা তুই কি বললি রে পোড়া মুকুট? ও মা! যাবো পরে মামলাটা শেষে পালিয়ে গেল আর ডাইনি ছুরির সামনে আর ছুরিটাও কি বাচ্চা নেকড়া সেজে বসেছিলাম মাথায় দিয়ে হাত রবীন্দ্রনাথের সেই বাল্মীকি প্রতিভার একটি অংশ আমরা এখন এই মঞ্চে দেখব। বাল্মীকি প্রাণ নিয়ে তো সবকে ছিঁড়ে করবি এখন কি, ওরে বড়া করবি এখন কি, বলে আমি চুপ করে এই কচু বনে লুকিয়ে থাকি। সর্দার মশাই দিদির আশায় তোমার আশায় সবাই বসে, সর্দার মশাই দিদির আশায় তোমার আশায় সবাই বসে, শিকারতে হবে যেতে মিহি কোমর বসে, সুখে তো পেট ভরে না সাধের পেটে যাবে সে। করলবাগ বঙ্গীয় সংসদের এই যাত্রাপথে দ্বিতীয় মাইলস্টোন সংগঠনের 50 বছর পূর্তি। এই উদযাপনটি শুধুমাত্র অর্ধশতক পূর্ণ হওয়া নয়, বিগত দিনের মতো আগামীতে সকলকে নিয়ে একসঙ্গে পথ চলার আহ্বান। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, এসো শুভচিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, হৃদয় দেব পাখি, এ থাকার দিবারাতি, হৃদয় দেব পাখি, এ থাকার দিবারাতি, করুক নগরী বনদান, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, আকাশে আকাশে বনে বনে, তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান, আকাশে আকাশে বনে বনে, তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান, সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে, সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে, সেথা পাবে স্থান, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান। আমি বটুকদার সম্পর্কে কিছু বলার মতন আমার কিছু নেই, যা আছে সব তাঁর, সমস্ত কিছু তাঁর, এবং সেই জন্যই আমার সাহস, সেই জন্যই আমার স্পর্ধা, এবং সেই জন্যই আমার অহংকার। বঙ্গভঙ্গ আন্দোলনের 6 বছর পরে অবিভক্ত বাংলাদেশের পাবনা জেলার শীতলাই গ্রামে তার জন্ম। ছাত্র জীবন কেটেছিল গ্রামে ও শহরে, পরে কলকাতায় বিজ্ঞানে স্নাতক, ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পাঠ গ্রহণ করেছিলেন 1935-এ। বনেদি জমিদার বংশের আভিজাত্য নিয়ে জ্যোতিরিন্দ্র যে মনস্ক জগতে উপস্থিত হয়েছিলেন, তাতে অনুভবের বিশাল অবকাশ যুক্ত হয়েছিল। বহু জ্ঞানী গুণী শিল্পী সাহিত্যিকের সংস্পর্শে সহজেই এসেছিলেন। এমন একটি বিরল ব্যক্তিত্ব, আমি অনেকদিন থেকে এই ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছি। ইনফ্যাক্ট এই করলবাগ বঙ্গীয় সংসদে আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন বটুকদা। দোহাই পতিত পাবন হরি, আর নয়, আমার লম্পট প্রবৃত্তিগুলিকে, দস্যু লোকগুলিকে
চালান করো আন্দামানে। তার মানে স্বার্থ, অর্থ, জমিদারি, অনর্থ, টাকা টাকা আর টাকা, সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা। শ্রান্ত সৎ পদে তাই তোমার দিকে ফিরবার প্রেরণা পাই। হে অনবকুণ্ঠিতা, অকুণ্ঠিতা 25 নম্বর মধুবংশের গলি, তোমায় চুপি চুপি বলি, আকর্ষণ অনেক অনেক আছে। তোমার শীতে ঠাসা অমাবস্যার বাসা, ইট বের করা দেওয়ালের কোণে কোণে। এই একটি কবিতাই এক নিমেষে চিনিয়ে দিয়েছিল জ্যোতির্ময়ের জ্যোতিকে। আমরা শুরু করছি লম্বকর্ণপালার 4টি গান। এই গানগুলি প্রত্যেকটি একটি শাস্ত্রীয় রাগের উপর আধারিত। লম্বকর্ণপালা করলবাগ বঙ্গীয় সংসদ থেকে হয়েছিল 1960-এর দশকে। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের মতো জায়গায় সেই অভিনয় হয়েছিল। Master Nandilot Bor, Liuki, Liuki Lokula. Master Nandilot Bor, Liuki, Liuki Lokula. Saag lag noro hori, saag lag noro hori, Bele Ghata Jatra Sadone, Munshi Bhagavati Kani, Bele Ghata Jatra Sadone, Munshi Bhagavati Kani। করলবাগ বঙ্গীয় সংসদের একটি বিশেষ ঐতিহ্য হল গুণীজন সংবর্ধনা। এছাড়াও বঙ্গীয় সংসদের বিভিন্ন অনুষ্ঠানে যেসব বিশিষ্ট মানুষ পদার্পণ করেছেন তাদেরও সম্মাননা জানিয়েছে বঙ্গীয় সংসদ। এমনকি সম্মাননা জানাতে পৌঁছে গেছে তার বাড়িতেও। সব যে কোথায় হারিয়েছে গো, ছড়ানো এই জীবন তোমার আধার মাঝে হোক না জড়। এইভাবেই আমরা অর্থাৎ করলবাগ বঙ্গীয় সংসদের সদস্যরা সগৌরবে এসে পৌঁছেছি 60তম বছরে, হীরক জয়ন্তী বর্ষে। সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করছি এই বছরটিকে। পরবর্তীতে 60 বছর পেরিয়ে জরাগ্রস্ত বৃদ্ধ হয়ে নয়, বরং সংসদ এগিয়ে চলবে নবীনে প্রবীণে মিলে ভবিষ্যতের সোপানের দিকে নবযৌবনের উদ্যম নিয়েই। আমরা
ইস, এখনো জামা কাপড় পাল্টালে না? আচ্ছা, আজ আমাদের বাড়িতে এক অতিথি আসছে তো? তোমার অতিথি তোমার কাছে আসছে? তা বেশ তো, আমার অতিথি। তা তোমার কোনো অতিথি আসলে আমি তার সামনে এরকম নোংরা বুঝছে যে তো ঘুরি না। কি বলতো জুমুল? তুমি বলতো প্রভাত, তুমি আমার জীবনে প্রথম প্রভাত, প্রথম প্রণয়। চুপ চুপ চুপ, আপনি আমাদের বাড়িতে আসবেন না। এই জন্যই বলেছিল ওই চেনা জানা পরিবারে মেয়ের বিয়ে দাও। দেখো, মেয়ে যা ভালো বুঝেছে করেছে, আমি আমার ছবিতে দেখতে যাবো কেন? ইচ্ছে করছে এইটা দিয়ে আমার বুকের ভেতরের বোমাটাকে আমি উপরে বের করে দিয়ে আসবো। আমার বুকের ভেতরের বোমাটা উঠতে বের করে দেবো। আমার বোমাটা যে কোনো মুহূর্তে পেটে বেরিয়ে আসবে। এই এতদিন পরেও সেই একই রকম কি করে রয়ে গেল প্রভাত? মালতী, তোমার চোখ যে জলে ভরে এলো, এই গানের মধ্যে কি বুঝলে বলো তো? শ্রীমতী, ডাক শুনেছি। কার ডাক? যার ডাকে আমার ভাই গেল চলে। মালতী, বোন আমার, চুপ, চোখ মুছে ফেল, এ কাঁদবার জায়গা নয়। প্রণাম মহারানী। আমি আর সহ্য করতে পারছি না। শুনছো না, রাস্তায় রাস্তায় স্তবের ধ্বনি। নমো বুদ্ধায় গুরবে, নমো সংঘায় মহাত্মায়। ও শুনলে বুকের ভিতরটা যে এখনো দুলে ওঠে। শরণং গচ্ছামি। বাঁধন ছেড়া, বাঁধন ছেড়া, সাধন হবে বাঁধন ছেড়া। ছেড়ে যাবো মা ভই, মা ভই, মা ভই, মা ভই রবে, সাধন হবে বাঁধন ছেড়া, সাধন হবে বাঁধন ছেড়া। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা? যদি পারসে রাখো মরে, সম্পদে সংকটে সম্মতি দাও। যদি কঠিন ব্রতে আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র। চলতে চলতে পেরিয়ে এলাম দীর্ঘ 6টি দশক। সংসদের এই 60 বছরের যাত্রাপথে এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছে যেগুলি স্মৃতির পাতায় আজও অমলিন। সব হয়তো লেন্সবন্দি করা সম্ভব হয়নি, তবুও যা কিছু সংগ্রহে আছে ফিরে দেখা যাক কিছু উজ্জ্বল মুহূর্ত। একটা সময় কর্মবাদ ছিল, সেটা হলো 70-এর দিকে, 1970 বা তারও আরো আগে। যত কলকাতার বাঙালি চাকরি সূত্রে, পড়াশূত্রে, যেখানেই হোক, তাদের আস্থানা ছিল কর্মবাদ। এমনি আমরাও একদল 69-এ কলেজ অফ আর্ট এর অধ্যাপকের পদে আসীন হয়েছিলাম। তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ, নীরেন সেনগুপ্ত মশাই, ফাল্গুনী দাশগুপ্ত, কমল মিত্র চৌধুরী। কিন্তু সবাই আস্থানাই হলো এই কর্মবাগের যত বা আশেপাশে ওখানকার এক সেমিনারে স্বামী বিবেকানন্দর উপর বলতে আমি গিয়েছিলাম, লেকচারটা দিয়েছিলাম। সেটা তো ওরা বলেও ছিলেন কি ভালো হয়েছে, কিন্তু পেট পুরে খাইয়েছিলেন খুব। সেই কথাটা কিন্তু এখনো মনে আছে। অনেক কৃতজ্ঞতা আমাদের ওই ঘরটিতে আমরা কত যে বর্ষার গান গেয়েছি, কত বর্ষার গান গেয়েছি, কাশিদা ডেকে ডেকে বর্ষার গান।
কতবার যে গেয়েছি, সেই বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, কিন্তু আমরা বর্ষা গাইছি আর বাইরে ঝমঝম করে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের অনেক স্মৃতি আছে। আর তারপরে ছাদে ওপরের ঘরের খাওয়া দাওয়া, সেটা আর বলতে চাই না, এরা সবাই সব তোমার হাওয়ায় হাওয়ায় হয়েছি যে আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় হয়েছি যে আপন হাওয়ায় হাওয়ায় হয়েছি যে বঙ্গীয় সংসদের সাহায্যে শিশু ভারতী করে থাকে, যেটা আমরা প্রচুর দুস্থ স্টুডেন্টদের আমরা পড়াশুনোর পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাদের কাউকে ফ্রিশিপ বা হাফ ফ্রিশিপ দেওয়া হয়, যাতে করে তাদের শিক্ষাটা মাঝপথেই শেষ না হয়ে যায়। সেই হিসাবে ভালো লাগে যে আমরা যে প্রচুর ছাত্রছাত্রীকে এই পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়, এবং সেটা ভেবে নিজের প্রতিও গর্ব অনুভব করি যে কিছু একটা ভালো কাজ করলাম। দিল্লি এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। আমি এত টাকা আনবো যে তুমি ভাবতেও পারবে না। ওই রজনী বাবুর থেকে অনেক 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 বেশি। ওকে করতে গিয়েছিলাম ম্যাম, মানে ওই স্যার কি তখন থেকে ম্যাডাম ম্যাডাম করছে। আরে ও মশাই, ও মশাই, এ তো মাত্র 13 টাকা দিয়ে গেলেন। এই দেখুন, প্রিয়তোষের পেটের ভেতরে পাথরটা ক্রমশ নাপছিল আর ছোট হচ্ছে, হজম করে ফেলছে। করলবাগ বঙ্গীয় সংসদ 60 বছর পূর্ণ করলো। বঙ্গীয় সংসদ একটা সামাজিক প্রতিষ্ঠান, বঙ্গীয় সংসদের একটা সামাজিক পরিচিতি আছে। এই পরিচিতি পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, এই পরিচিতি পেয়েছে বিহার বাংলার বন্যার সময়, এই পরিচিতি পেয়েছে খরার সময়। আমাদের পূর্বসূরীরা যারা আমাদের এই বঙ্গীয় সংসদকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করেছেন বিভিন্নভাবে, অফিস থেকে এসেই তারা কিন্তু বঙ্গীয় সংসদে চলে আসতেন, কারণ তাদের সেই সময় একটা তাদের হাতে সময় ছিল। কিন্তু আজকের দিনে যে ইয়ঙ্গার জেনারেশন যারা, তাদের হাতে কিন্তু সেই সময়টা নেই। তারা অফিস থেকে বাড়ি ফেরি 8:30 9টার সময়, এবং তা সত্ত্বেও তারা কিন্তু এখনও আসছে, ক্লাবে আসে, তার ক্লাবের কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। আমার সেই হিসেবে বঙ্গীয় সংসদের যে সোশ্যাল রিলেভেন্স যেটা, সেটা এখনও আমরা বজায়
রাখতে পারছি, এবং এইটা একটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে নতুনভাবে এগিয়ে যেতে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা সেই কাজে সম্পূর্ণ সফল হব। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী। এই সংসদের প্রথম দিক থেকেই আমি এর সঙ্গে জড়িত আছি, ছিলাম এবং থাকবো চিরদিন, যতদিন অন্তত বেঁচে থাকবো। একটা কথা বলি, আমার তো 100 বছর পূর্ণ হয়েছে, এটা পূর্ণ করবো না আমি তাড়াতাড়ি চলে যাব, আমি আরো 100 বছর পূর্ণ করবো। করলবাগ বঙ্গীয় সংসদের আমি ঠিক কোনো নিয়মানুগ সদস্য নেই, কিন্তু যখনই আমি দিল্লিতে এসেছি, করলবাগ তার এই আঙিনা, বাংলা সংস্কৃতির আঙিনা যেটা এই সংসদ গড়ে তুলেছে, তার দ্বারা আমি আবিষ্ট হয়েছি। অনেক সময় এমনও হয়েছে আমি হয়তো সেখানে গিয়ে কিছু কাজ করে এসেছি। আমি কল্পনা করতে পারি যে নতুন প্রজন্ম, যে প্রজন্ম বাংলায় কথা বলে না, তৃতীয় প্রজন্ম দিল্লিতে বাংলায় কথা বলে না, তারা বাংলা লিখতে পারে না আমি ধরতে পারি, কিন্তু বাংলায় তারা কথা বলে না। এই করলবাগ থেকেই কিন্তু সাহিত্যপত্র বেরোতে শুরু করে। অজন্তা এখনো চলছে, অর্থাৎ কলকাতার যে অসুখটা, লিটল ম্যাগাজিনের পবিত্র অসুখ, সেই অসুখটা তাদের স্পর্শ করেছে। এই অসুখটা উপহার দিয়েছে মূলত করলবাগের বঙ্গীয় সংসদ। এবার এখানে তুমি লেখা শুরু করো, বড় বড় করে সুন্দর করে দেবো, বড় বড় করে সুন্দর, কোনো ভয় নেই।